বাচ্চাকে তৈরি করে কে? পরিবার, বাবা মা। তো একটা প্লেয়ারকে তৈরি করবে কি? ফেডারেশন। কয়টা ফেডারেশন আছে সৎভাবে একনিষ্ঠভাবে ওই খেলাটাকে ওই প্লেয়ারটাকে তৈরি করছে? তার মানে আপনি সমস্ত ফেডারেশনের দিকে দিতে ও ডেফিনেটলি। আমাদের দেশের ফুটবল কোথায়? কোথায় ন্যাশনাল টিম? কোথায় তাদের জয়? কেন হচ্ছে না? ফুটবলের প্রতি অনেক আকাঙ্ক্ষা, কিন্তু কেন পারতেছি না? আমি একা কথা বলে তো লাভ নেই, সবাইকে কথা বলতে হবে। ক্রিকেট দিয়ে যেভাবে সামান্য কয়টা দেশের মধ্যে পরিচিতি ঘটাতে পারছি, ফুটবল দিয়ে সারা ওয়ার্ল্ডকে ঘটাতে পারবো যদি আমরা ব্যবসা বাণিজ্য অর্থনীতি সব দিক থেকে উন্নয়ন আমরা যদি একবার নিজেকে সচেতন করতে পারি। কেন আমাদের দেশের ফুটবলাররা ইন্ডিয়ার মতো দেশ, নেপালের মতো দেশের কাছে গিয়ে হেরে যাচ্ছে? কেন ভাই? যেই নেপাল মালদ্বীপকে 5 গোল দিয়ে আসছে একসময় বাংলাদেশ, এখন কোথায়? বিশ্বাস করেন আজকের এই অনুষ্ঠানটার জন্য আমি মনে হয় 20-22 বছর ধরে ওয়েট করছি। কারণ আমি মনে করি পুরুষের খেলা দুইটা, একটা ফুটবল, অন্যটা বলা যাবে না। এর ছাড়া পুরুষের আসলে আর কোনো খেলা নেই। তো রবিন ভাই বাংলাদেশ ন্যাশনাল টিমের এক্স ফুটবলার, এবং আমার কাছে মনে হয় যে যদি নাম করার কিছু জায়গা থেকে, যদি ফাইট করার জায়গা থেকে, সম্মান আনার জায়গা থেকে দেশের জন্য, সেটা ফুটবল। কারণ এই ফুটবলই 265টা দেশই খেলে, এই ফুটবলে সারা পৃথিবীর সকল মানুষের নাম্বার 1 চয়েস। ডেফিনেটলি। অথচ এইখানটাই বাংলাদেশ সবচেয়ে বেশি পিছায়। এখানটাই বাংলাদেশ লজ্জাজনকভাবে প্রত্যেক বছর একটু একটু করে পিছায়। এখন কত ভাই? 245 বা 42? 248। চিন্তা করা যায়, 265টা দেশ খেলে 248তম আমরা, বাকি 2জন কারা? ভাই এত খারাপ কেন বাংলাদেশের ফুটবল? ধন্যবাদ ভাই, যেটা আপনি বলছেন আসলে সত্যি কথা। কি আমরা যখন ছোট থেকে বড় হয়েছি, আপনি যদি আগের ইতিহাস দেখেন, বাঙালি কিন্তু বাংলাদেশের জাতীয় খেলা কিন্তু হাডুডু, হ্যাঁ, কিন্তু বাঙালি জাতীয় খেলা হিসেবে ফুটবলটাকে ধরে নিত সব সময়। এখনো আমি বলবো না ফুটবল মরে গেছে, এখনো যদি আপনি অজপাড়াগাঁয়ে যান, ওখানে যদি আপনি কোনো টুর্নামেন্ট দেখেন, আপনি দেখবেন যে হাজার হাজার মানুষ, জায়গা দেওয়া যায় না, জায়গা দেওয়ার জায়গা নেই। এবং ব্যারিস্টার সুমনটা সবচেয়ে বড় প্রমাণ। ডেফিনেটলি। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা এখনো ওই জায়গাতেই রয়ে গেছি, ওখান থেকে উপর উঠতে পারিনি আমরা। ওই মানে আমাদের কাছে ওই বিনোদনটা ওই বিনোদনেই রয়ে গেছে। এটাকে প্রফেশনালি একটা ভালো জায়গায় যাওয়া যায়। আমরা চাইলে আমাদের ফুটবল, আজকে ক্রিকেট কয়টা দেশ খেলে ওয়ার্ল্ডে? হাতে গুনলে হয়তো 10টা, ভালো পাওয়া যাবে না। অস্ট্রেলিয়ার কথা বলা, অস্ট্রেলিয়া তো গুটি করে 4% মানুষ ক্রিকেট দেখে। রাইট। আপনি জানেন কি না, আমাদের কিন্তু বিশ্বে 2টা দেশ আছে ক্রিকেট খেলা নিষিদ্ধ, জার্মানি আর জাপান। জাপানে এরা ক্রিকেট খেলে না। কারণ এদের কথা হচ্ছে আমি ওই সময়টা ক্রিকেট মাঠে না দিয়ে কাজে দেব। ক্রিকেট অবশ্যই জনপ্রিয় খেলা, এবং ক্রিকেট খেলা নট অনলি ক্রিকেট, যত ডিপার্টমেন্ট আছে, যত ধরনের গেম আছে সারা ওয়ার্ল্ডে, প্রত্যেকটা গেমে খেলাটা কি আসলে একটা বিনোদন। এই প্রত্যেকটা খেলাই ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের দেশে ফুটবলটা একটা সময়, আমি নাম বলবো, যেমন ধরেন আপনি মুন্না ভাই যখন মারা গেল, আরে বাপরে, সেই সময়ের ফুটবল, আপনার ধরেন আমিনুল ভাইরা যখন খেলে, জয় ভাইরা যখন খেলে, যাকে আমাদের বাংলাদেশের ভ্যারন বলা হইতো, কার সাথে মিলাইলো? সঠিক। তো ওই ফুটবলটা এখন কোথায়? আমার হিস্ট্রি যদি বলি, আমার খেয়াল আছে, আমি এমনও দেখছি সিলেটে খেলা খেলতে গিয়ে, যে আমি এক মাঠে নেমেছি, আমি ওখানে মানে গাছের পাতায় মানুষ দেখছি, গাছ ভরা মানুষ, মানে মানুষ খেলা দেখার জন্য এত উন্মাদনা। কিন্তু এখন সেই ফুটবলটা যখন স্টেডিয়ামে হয়, কেউ যাবে না ধরনের, ফ্রি টিকিটও কেউ যায় না। এবং অথচ আমার মনে আছে ভাই যে এক সময় কাঁটা তারের বেড়া পার হয়ে আমি নিজে ঢুকছি খেলা, এবং সেখানে মানে অলমোস্ট মারামারি লেগেছে। তা আবহানী মামুন ভাই, এখন ওয়ার্ল্ড কাপের ফ্ল্যাগ মানুষ বাসার ছাদে উড়ায়, তখন আবহানী মামুনের ফ্ল্যাগ উড়াতো। এবং 4টার সময় খেলা শুরু হবে, মানুষ টিভি সেটের সামনে, তখন তো আর ওই যে ফ্ল্যাট মনিটর টিভি ছিল না, ওই টিভির সামনে মানুষ বাবা ভাই বোন সব মিলে বসে বসে 4টা থেকে খেলা দেখা শূন্য। মানে সেই ইমেজটা কোথায়? কেন নাই? হ্যাঁ, ডেফিনেটলি কেন নাই। আমি সর্বপ্রথম একটা জিনিস বলবো, ফুটবল বলেন, ক্রিকেট বলেন, শুটিং বলেন, অ্যাথলেটিক্স বলেন, যে কোনো গেম বলেন, একটা ফুটবলার বা একটা প্লেয়ার, একটা প্লেয়ার, একজন প্লেয়ার কিন্তু একটা দেশের বলতে পারেন একটা পরিচিতি। অবশ্যই, যেমন সাকিব আল হাসান মানচিত্র। ডেফিনেটলি সাকিব আল হাসানকে আপনি বিশ্বের এখন অলমোস্ট সব দেশের সবাই চিনে ধরে, এবং আপনি তার বিদেশে গিয়ে কথা বলতে যাবেন, ও ইউর ফ্রম বাংলাদেশ, সাকিব আল হাসান প্রশ্ন করে। তো আলটিমেটলি একটা প্লেয়ার কিন্তু আসলে একটা দেশের পরিচিতি,
কিন্তু আমরা কি আসলে সেটাকে বুকে ধারণ করি, আসলে কি সেটাকে ফলো করি? তার প্রধান কারণটা কি? প্রধান কারণটা হচ্ছে একটা প্লেয়ার যখন প্লেয়ার হয়ে যায় তখন ওই প্লেয়ারকে প্লেয়ার হিসেবে সম্মান দেওয়া যাদের দায়িত্ব, যেই প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব তারা দেয় না। একটা ক্রিকেট ফেডারেশন বলেন, ফুটবল ফেডারেশন বলেন, যেসব ফেডারেশন, তাদের যে অরিজিনাল দায়িত্ব, একটা মানুষ, বাচ্চাকে তৈরি করে কে? পরিবার, বাবা মা। তো একটা প্লেয়ারকে তৈরি করবে কি? ফেডারেশন। কয়টা ফেডারেশন আছে সৎভাবে, একনিষ্ঠভাবে ওই খেলাটাকে, ওই প্লেয়ারটাকে তৈরি করছে? আমরা সবচেয়ে বড় আটকে আছে এই জায়গাটাই। তার মানে আপনি সমস্ত তীর ফেডারেশনের দিকে দিতে আর ডেফিনেটলি সর্বপ্রথম আপনার ছেলে অন্যায় করলে দোষ কার? বাবা মার। ছেলে অন্যায় করতেছে, বাপ মার উপর দোষ পড়তেছে। এত ধরেন প্রতিটা জেলায় জেলায়, থানায় থানায় তাদের কমিটি, এটা ভোটে নির্বাচন, জাতীয় নির্বাচনের মতো কাণ্ড কারখানা। সত্যি কথা বলতে আপনি এটা মিডিয়াতে দেখছেন, আপনি কি থানায় গিয়ে দেখেছেন তাদের অবস্থা, তাদের কার্যক্রম? আদৌ কি তাদের কোনো কার্যক্রম চলছে? আমার থানা তো দেখি না, কোথাও নাই। একটা ইমেজ তৈরি হয়, তখন ঢাকঢোল পিটে, তখন একটা প্রোগ্রাম তৈরি হয়, আর কি সারা বছর ধরে সেটা চলে। এখন বলবেন আর্থিক পৃষ্ঠপোষকতা, স্পন্সরের অভাব। আরে ভাই, আপনি যখন কিছু দিতে পারবেন না, আপনি আশা করেন কিভাবে? আপনাকে তো দিতে হবে। কেন? যখন জয় ভাইরা খেলছে, যখন আমিনুল ভাইরা খেলছে, মুন্না ভাইরা খেলছে, তখন কি দেয় নাই? কিউট। তারপরে আপনার ওই যে কি বলে, তখন ওই যে তিব্বত সাবান, কোথাকার তিব্বত সাবান, এরা পর্যন্ত স্পন্সর করছে, জার্সির গায়ে দেখতাম তাদের আমরা। কোথায় এখন তারা? এখন বসুন্ধরার মতো কোম্পানি স্পন্সর করতে ভয় পায়। আদৌ সেটা সঠিক পথে যাবে কিনা? কেন? আমার সময়, আমার খেয়াল আছে, আমি 400 লোক এই যে প্লেয়ার্সকে, আমার তখন ফরেন কোচ ছিল জর্জ কোটান ছিলেন, আমি সামির সাকিরের আন্ডারে প্র্যাকটিস করেছি, সাব চ্যাম্পিয়ন কোচ। আমি বিকেএসপি স্টুডেন্ট। আমি ম্যাক্সিমাম ফরেন কোচের আন্ডারে আমার ট্রেনিং হয়েছে। আমার লাইফে বেস্ট কোচ ইউসুফ ভাই, আমি যার আন্ডারে আমি আমার ক্যারিয়ারের স্ট্রেংথ তৈরি করেছিলাম। আমাদের সময় আমি দেখেছি 300-400 প্লেয়ারকে বাছাই করে, ট্রায়ালের মাধ্যমে বাছাই করে ছেকে বেস্ট 22 জন 40 জন ছেকে নিয়ে আসা হয়েছে। এখন কোথায়? ফোন দিয়ে বলা হয়, ওরকম জায়গা থেকে বলা হয়, মাঠে দেখা হয়, কোন ক্লাবের বেস্ট প্লেয়ারটা খেলতেছে। ভাই, ক্লাবের প্লেয়াররা কেন আসবে? হ্যাঁ, তারা ভালো খেলে, ট্রায়ালে আসুক, ফাইটে আসুক। আমি যখন কম্পিটিশনে যাবো, আলটিমেটলি আমার বেস্টটা তখন চলে আসবে। এই বেস্টটা আমি দিতে পারছি না বলেই আমার সঠিক টিমটা হচ্ছে, তারপরে নির্বাচনের মধ্যেই যাবে। ডেফিনেটলি। আর একটা প্রশ্ন আছে ভাই, অনেকেই বলে যে বাংলাদেশের শরীর খেলার জন্য উপযুক্ত না, এরা আধা 45 মিনিট খেলার পরে এদের দম বাড়ে। টোটালি ভুল কথা, টোটালি ভুল কথা। আমি আপনাকে একটা ঘটনা বলি। আমি তখন আন্ডার-20 খেলতে গিয়েছি, একটা ফ্রেন্ডশিপ টুর্নামেন্ট। কোন দেশে? টাটা সিটি গোল্ড কাপ, ইন্ডিয়াতে, জামশেদপুর। আমার এগেনস্টে ছিল ইরান, উজবেকিস্তান, ইন্ডিয়ার দুটা টিম। সো ইরান অলমোস্ট, ওরা এজ ভিত্তিক অনেক লম্বা, আমরা এইভাবে কথা বলতাম। হ্যাঁ, ওরা এমনিতে লম্বা। হ্যাঁ, উজবেকিস্তানও মোটামুটি অনেক লম্বা। তো আমরা ম্যাক্সিমাম ম্যাচগুলো হেরেছি। আমরা গিয়েছি জাস্ট প্র্যাকটিস ম্যাচ, এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য। আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল। উজবেকিস্তানের সাথে খুব সম্ভবত খেলাটা আমরা 17 মিনিট বা 18 মিনিটে 3 গোল খেয়েছিলাম। সেকেন্ড হাফে খেলা শুরুর আগে ধুম বৃষ্টি, এত বৃষ্টি যে আপনি আমার থেকে 5 গজ দূরে, আপনাকে আমি দেখতে পাচ্ছি না। ইন দ্যাট টাইম খেলাটা বন্ধ করে দেওয়া হয়েছে, 10 মিনিটের ব্রেক দেওয়া হয়েছে। এবং ওদের ফ্যান্টাস্টিক মাঠটা এত সুন্দর ছিল যে 10 মিনিটের মধ্যে কোনো পানি নেই। হ্যাঁ, ওই মাঠটা খুব সুন্দর ছিল, সচিন টেন্ডুলকারের নামে। খুব সুন্দর একটা মাঠ জামশেদপুরের, পানি একদম নেমেই চলে গেছে। তো আমরা যেটা করি, আমরা কিন্তু বৃষ্টির মাঠে 6 স্পাইক বোট ইউজ করি। আর নর্মাল তখনকার সময়, তখন তো ইউসুফ ভাইয়ের একটা বোট ছিল, কাঠ দিয়ে বানানো, ব্রেক বের হয়েছে। তো আমরা তো খুব ভয় থাকতাম, কত প্লেয়ার দেখেছি ইনজুরি হয়ে বাদ হয়ে গেছে লাইফ থেকে, খেলা থেকে। এখন তো আরো অত্যাধুনিক জিনিস চলে আসছে, আমরা তো এই সুবিধা তখন পাইনি। ইভেন তখন ওই ছবি তুললে দেখা যেত ওই মাঠের পাশে ফটো সাংবাদিক কাছ থেকে ছবি আমাদের কিনতে হতো, কারণ তখন এত ক্যামেরা ছিল না। এখন তো মোবাইল ক্যামেরার যুগ। সো আমি আপনাকে যদি বলি, 17 মিনিটে 3 গোল খাওয়া টিম সেকেন্ড হাফে বৃষ্টির পরে নতুন উদ্যমে নেমে খুব সম্ভবত 21 মিনিটে 3 গোল শোধ করছে উজবেকিস্তানের সাথে। এবং ওই উজবেকিস্তান কিন্তু ওই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন। এবং ওই স্ট্রেংথের ঝামেলাটা না, স্ট্রেংথের ঝামেলা আসলে বলতে ব্যাপারটা কেন, আমাদের সাথে ইন্ডিয়ার পার্থক্য কি খুব বেশি?
ইন্ডিয়ারা খুব ভালো খায়? আমি তো বলবো ওদের থেকে আমাদের বাঙালি ফুটবলাররা বা বাঙালি প্লেয়াররা অনেক বেটার খায়, অনেক বেটার। আমি পার্সোনালি ইন্ডিয়ার এক সময় সুপারস্টার রেনি ডি সিং, তারপরে আপনার ওই ওর নাম কি ছিল, উপজাতি একজন হ্যাঁ ভদ্রলোক পপুলার, ভুলে গেলাম, এনিওয়ে বাইচুং ভুটিয়া, বাইচুং ভুটিয়া, রেনি ডি সিং, বিজয়ন, ওদের সাথে আমার একটা খেলা হয়েছিল, তখন আমি বিকেএসপিতে সামসুলুদা গোল্ড কাপ খেলতে গিয়েছিলাম যশোর। তো আলটিমেটলি ওদের স্ট্রেংথ আর আমাদের স্ট্রেংথ, আমি লাস্ট ডিপেন্ডার, আমার সামনে বাইচুং ভুটিয়া, সিচুয়েশনটা এরকম হয়েছে 1-to-1 সিচুয়েশন, বাইচুং ভুটিয়াকে আমি ট্যাকেল দিয়ে রাখতে পারছি, সে আমাকে মুভ করে সরাইতে পারেনি, বাধ্য হয়ে সে কি করছে, প্লেস চেঞ্জ করছে। ওকে, তো স্ট্রেংথ আপনি কোন দিক দিয়ে বলবেন আমাদের খারাপ? আমরা স্ট্রেংথের দিক দিয়ে কোনো অংশে কম নাই, আমরা পিছিয়ে আছি টেকনিকে, মনোবলে। টেকনিক আর মনোবল, আমাদের টেকনিকে সমস্যা আছে, আমাদের মনোবলে সমস্যা আছে। মানে আমাদের সঠিক কোচ নেই আপনি বলতে চান? কোচ অবশ্যই আছে, কোচের ইনস্ট্রাকশনও আছে, বাট সঠিক মনোবল, যেটা একটা জিনিস পাওয়ার জন্য একটা জিদ। ভাই আজকে বাংলাদেশের সাকিব আল হাসান যদি টপ প্লেয়ার হয়ে সারা ওয়ার্ল্ডে নাম করে উঠে আসতে পারে, তাহলে আমাদের মামুনুলরা কেন পারবে না? রাইট, সাকিব আল হাসানও প্লেয়ার, মামুনুলও প্লেয়ার। এখন যে আপনার আমাদের ফুটবলের ক্যাপ্টেন, সে বাইরে থেকে আসে, অবভিয়াসলি সে বাইরের ট্রেনিং, অ্যাকচুয়ালি কি একটা ফুটবলার বা প্লেয়ার, যে কোনো প্লেয়ারই বলেন, সঠিক ট্রেনিং যদি ছোট থেকেই তৈরি হয়ে আসে, গ্রোন আপ যদি ছোট থেকে হয়, জামাল ভুঁইয়া তোমার সেই ভালো লাগে ডেফিনেটলি। এবং এখনকার প্রজন্ম কিন্তু জামাল ভুঁইয়াকে অ্যাজ এ সুপারস্টার গ্রহণ করছে ডেফিনেটলি প্রত্যেকটা মহলে। কারণ এটা প্রধান কারণ হচ্ছে ওর ভিতরে না একটা স্ট্রেংথ কাজ করে, ও যে টেকনিক্যালি তৈরি হয়ে আসছে ওইটা সে ফলো আপ করতে পারে। তার মানে কি জামাল ভুঁইয়ার মতো প্লেয়ার আমাদের দেশে নাই? অবশ্যই আছে, কিন্তু ওই যে ছোট একটা প্লেয়ার আমি যেটা দেখলাম বসুন্ধরা কিংসে খেলে, ও ন্যাশনাল টিমের মিডফিল্ডার, হ্যাঁ ছোট খুব ওর স্কিলটা খেয়াল করে দেখেন। ও কিন্তু যেভাবে ওই মিডফিল্ড থেকে কভার করে উপরে উঠতেছে আবার নিচে নামতেছে, ওর কিন্তু স্ট্রেংথ আছে, ওর কোয়ালিটিও আছে। ভাই ফুটবল কিন্তু একার খেলা না, রাইট, ফুটবল টিম ওয়ার্ক, 11 জনের খেলা। আপনি এখন ইন্টারন্যাশনাল গেমগুলো দেখেন, যে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে গেল, লাস্ট কত মিনিটে গিয়ে গোল দিছে, খেলা শেষ হওয়ার 3 মিনিট আগে, নিঃশ্বাস বাড়া কিন্তু ছেড়ে দেয় নাই। এবং কলম্বিয়া দেখেন, ঠিক তার 5 মিনিট আগে কলম্বিয়া একটা বেটার চান্স মিস করছে, রাইট, কলম্বিয়া কিন্তু ছেড়ে দেয়নি। এবং এখন ফুটবলটা আসছে টোটাল ফুটবল, 1-to-1 ফুটবল নাই, সেই ম্যারাডোনা পেলের সময় চলে গেছে, এখন টোটাল 11-এ ফুটবল। এবং এরা যে খেলতেছে, এদের খেলার ধাঁচ কি আমরা আদৌ ফলো করতেছি? এখন আরেকটা জিনিস আপনি একদম সাধারণ দর্শকের মতো বলে দেখেন, আমি যখন আর্জেন্টিনা বা উরুগুয়ে বা ফ্রান্সের খেলা দেখতেছি, ব্রাজিলের খেলা দেখতেছি, খেলা কত স্বচ্ছ লাগে। আমাদের খেলা দেখলে মনে হয় যে 22টা প্লেয়ার একই জায়গায় দৌড়াইতেছে, মানে পেশায় গেছে কেমন জানি লাগে। আপনি এখনকার ফুটবলগুলো, ইউরোপিয়ান বাদ দেন, আপনি এশিয়ার ভিতরে দেখবেন, এখন অনেক ফুটবল খেলা দেখবেন গোলকিপার পর্যন্ত চলে গেছে, যে বলটা শুট করলে গোল হয়ে যায়, ওই বলটাকে তারা রিপিট ঘোরায় আবার ডিফেন্সে নিয়ে এসে বলে, ব্লক হয়ে গেছে, ব্যাক করে চলে আসে একদম ডিফেন্সে, ডিফেন্স থেকে আবার ঘুরে সেটা, এবং ওটা কিন্তু ফিনিশিং করে। এই বিষয়টা কি, এইটাকে বলে হচ্ছে টোটাল ফুটবল। আমি 11 জন মিলে ছক কেটে ঢুকতেছি, যখন আমি ফ্রি পাচ্ছি শিওর হচ্ছি অ্যাটাক করতেছি। আমাদের ভিতরে না এই টেন্ডেন্সিটা এখনো গ্রো আপ হয়নি। আমরা এখনো কিন্তু অনেকটা গোলকিপারের সামনে গেলে সেলফিশ হয়ে যাই, নিজে মারবো, নিজের নাম কামাবো, এখনো আমরা এটা চিন্তা করি। আমাদের এগুলো থেকে বের হয়ে আসতে হবে, এই জন্য সব জড়ায় যায় এক জায়গায়। আমাদের এগুলো থেকে না, জড়ায় যাওয়ার আরেকটা কারণ হচ্ছে টেকনিক্যাল ফল্ট। তেমন ইউরোপিয়ান খেলাগুলো, এশিয়ান কাপগুলার কর্নার কিক বা ফ্রি কিকের সময় দেখবেন ওরা এক জায়গায় জট বেঁধে থাকে। কেন জট বেঁধে থাকে? কারণ ওই এখন টোটাল ফুটবলটা হচ্ছে ম্যান টু ম্যান মার্কিং, 1:1। আপনি আমার এগেনস্টে দাঁড়াইছেন, আমি আপনাকে টার্গেট করছি, আপনাকে আমি ধরে রাখবো। সো আমি যখন আমাকে মার্কিং করব, আপনার তো আমার কাছ থেকে ছুটতে হবে। সো যখন আমি এক জায়গায় ছক বাঁধা জায়গায় দাঁড়ায় আছি, আপনি কিন্তু আমাকে সিঙ্গেলি মার্কিং করতে পারবেন না, তখন আমার সাথে আমার সতীর্থ দাঁড়ায় আছে, কারে ধরবো? এই জন্য ওই জট বাঁধা ফুটবল পাটকের ওখান থেকে ছুটে যায়, মুহূর্তে দেখি সব আলাদা হয়ে যায়। ঠিক কর্নারটা যখন করতে নেয় তখনই ছুটে যায়, ওই মুভমেন্টেই স্কোর চলে আসে। কিন্তু আমাদের এইখানে সবগুলো একসাথে দৌড়ায়, চোখের সামনে যে ক্যামেরা ধরলেই দেখি যে সব, মানে মনে হয় 18 জন এক জায়গায় দাঁড়ায় আছে অ্যাটলিস্ট। না এখন বর্তমান আমি লাস্ট বসুন্ধরার অফিসিয়ালি বসুন্ধরাকে থ্যাংক ইউ বলতে চাই, ফুটবলের জন্য তারা যে পরিমাণে পরিশ্রম, ডেফিনেটলি ওরা, এবং শুধু পরিশ্রম না, ওরা আর্থিক বলেন,
সহযোগিতা বলেন, সব দিক থেকে ফুটবলের জন্য তারা অনেক চেষ্টা করে। সাধারণ ব্যাপার, অসাধারণ ভাই বসুন্ধরা একা তো দেশের ফুটবল চেঞ্জ করতে পারবেন, রাইট। এটার দায়িত্ব কিন্তু সর্বপ্রথম আমাদের ফেডারেশনের। কোথায় আন্ডার 14, কোথায় আমরা সেই সময় দেখলাম ওই আগে খেলা হতো, এই যে আপনার মোহাম্মদপুরে ধরেন কি বলে এই মাঠটা, আরে তাজমহল রোডের ঈদগাহ মাঠটা, এখানে টুর্নামেন্ট হতো, বাচ্চাদের টুর্নামেন্ট। আবহানী মাঠ, বাচ্চাদের টুর্নামেন্ট হতো, ঠিক আছে। ওই তখনকার ওই আমার মনে আছে, আমি যখন আবানি মাঠে খুব ছোট 6-7 পড়ি, আবানির এক কোচ ছিল আলো ভাই। আলো ভাইয়ের কাছে যেতাম, আলো ভাইয়ের ওখানে ওনাদের প্লেয়ারদের সাথে খেলতাম। তখন তো আসলে প্রফেশনাল কখনো ফুটবলার হওয়া চিন্তা করিনি, তখন খেলতাম। তখন দেখতাম যে ওই স্কুল পর্যায়ে লেভেলে খেলা চলতো। আমি পার্সোনালি আন্ডার 14 বিকেএসপি থেকে টুর্নামেন্ট খেলেছি এবং ঢাকা জেলা চ্যাম্পিয়ন হয়ে আমরা ফাইনাল জোনে গিয়ে চিটাগাংয়ের সাথে হেরেছিলাম, দিনাজপুরে খেলাটা হয়েছিল। আন্ডার 14 খেলেছি, আন্ডার 16 খেলেছি। এই যে আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 17 কোথায় এখন, কই ভাই? তখন জাঁকজমক বলে হতো এবং এই থেকে কিন্তু প্লেয়ারগুলো বের হয়ে আসতো। রাইট। এই যে আন্ডার 14 থাকলেই তো স্টার, ডেফিনেটলি, যেটা ক্রিকেট কিন্তু করে, আমাদের ফুটবলে কই ভাই? একটা জোর শুরু হয় যে হ্যাঁ, আজকে যখন গতকালকে নিউজে দেখলাম বাংলাদেশ ফুটবল ফেডারেশন একাডেমি চালু করতেছে। বাহ, ঠিক আছে, 4টা ইয়াতে ডিস্ট্রিক্টে একাডেমি চালু করতেছে। তারা সফল পাইছে, বা ফুটবল ঢাকায় একটা একাডেমি আছে, সেই একাডেমির প্রেক্ষিতে তারা সফল হয়েছে দেখেই এখন 4টা ডিস্ট্রিক্টে তারা একাডেমি তৈরি করতেছে। কিন্তু আমার কোশ্চেনটা, আমার খারাপ লাগছে যে জিনিসটা ভাই, যেহেতু কথা বলতেছি একদম সরাসরি বলা বলো, আমার খারাপ লাগছে এটা যে ওখানে যেটা একাডেমিটা করতেছে তারা ওখানে অর্থ নিচ্ছে, ঠিক আছে, ভর্তি করতে হবে। অজপাড়াগায় কয়টা মানুষের সন্তানের ক্ষমতা আছে টাকা দিয়ে ফুটবল খেলা শিখবে? সঠিক। এবং অধিকাংশ ট্যালেন্টই রাস্তার, এবং ডেফিনেটলি, এবং আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, বলেন সবই রাস্তা, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, একটা গ্রামের অজপাড়াগায়ের হাফ প্যান্ট পরা একটা ছেলে, মানে নর্মালি সে খালি পায়ে এত ভালো খেলতেছে, তাকে যদি ট্রেন আপ করা যায় সে কত দূর যাবে? সঠিক। কোথায়? এখন এই ব্যারিয়ার থেকে আমাদের বের হয়ে আসতে হবে ভাই। মেসিকে যদি টাকা দিয়ে ভর্তি হইতো তাহলে আজকে মেসি হইতো না, ডেফিনেটলি। আর আসলে কি প্লেয়ার তৈরি করা বা খেলোয়াড় তৈরি করতে তো আসলে লেখাপড়ার কিছু নাই, সত্যি কথা। আপনি আপনার ভিতরে আমি আপনাকে জাস্ট একটা প্লেয়ারের ঘটনা বলি, জানেন কি না? পেলের কথা, পেলের সময়ে পেলের সাথে একটা প্লেয়ার ছিল, যে প্লেয়ারটাকে বিশ্বের 30% লোক জানে, হয়তো 70% লোক চিনেও না। পেলে তার এক ভাষণে বলছিল লাস্টের দিকে যে আমার থেকে বড় প্লেয়ার হচ্ছে সে, তার নাম ছিল গিরিঞ্চা। হ্যাঁ, আই নো। তার কেন তাকে বড় প্লেয়ার বলা হয়তো? গিরিঞ্চার একটা প্রবলেম ছিল, তার পা একটু ছোট ছিল। সে যখন দৌড়াতো তখন একটু অ্যাঙ্গেল করে দৌড়াতো। তো পেলে বলছিল যে আমি তো কারুকাজ করি, আর ও কারুকাজ করা লাগতো না, ও দৌড়াইলেই পাবলিক মানে অপোনেন্ট কনফিউজ হয়ে যেত কোন দিকে দৌড় দিবে। সে কিন্তু ব্যাপারটা দেখেন, খেয়াল করেন, গিরিঞ্চার সব কিছু ফিটফাট, প্লেয়ার সব কিছু ওকে, সে প্লেয়ার, নাম করা প্লেয়ার হচ্ছে, গিরিঞ্চা হতে পারে নাই, বাট তার নাম আছে। বাট এখানে বেসিকটা কি বোঝাচ্ছে, তার পা ছোট কিন্তু সে কিন্তু খেলে গেছে ইন্টারন্যাশনাল। ডেফিনেটলি। আপনি মেসির হিস্ট্রি দেখেন, মেসি কি ছিল? পোলিও রোগী ছিল। সো আমরা না এই জিনিসগুলো আমরা যদি আসলে ওভারলুক করার কোনো ওয়ে নেই। ভালো প্লেয়ার আমাদের বাংলাদেশে নাই তা না, 16 কোটি মানুষে ভাই 40 জন ফুটবলার বেরোবে না? কনফার্ম আছে, আরো বেশি আছে। আমি চ্যালেঞ্জ করে বলবো 40 জন ফুটবলার 16 কোটি মানুষ থেকে বেরোবে না, এটা কেউ দাবি দিয়ে বলতে পারবে না। অবশ্যই আছে। তাহলে এই যে একই প্রতিষ্ঠানের উপরে বারে বারে দোষ দেওয়া হয়, আবার একই মানুষ সেই প্রতিষ্ঠানের নেতা হয়ে বসে থাকে বছরের পর বছর, তাহলে কেমনি হয় ভাই? এটা আসলে আমি যদি বলতে যাই তাহলে হয়তো আমি তাদের কাছে খারাপ। তবে আমি এইটুকু বলবো, যদি বিবেক যার থাকে, সত্যিকারের বিবেক থাকে, দেশপ্রেম থাকে, ফুটবলকে সত্যিকারের ভালোবাসেন, আপনি ফুটবলের এগেনস্টে অন্যায় কিছু করতে পারবেন না। সম্ভব না তো। আমি ভালোবাসলে আপনি যদি চিন্তা করেন যে আমি আমার পকেট ভরবো, ক্যারিয়ার গড়বো, তাহলে ফুটবলের উন্নতি হবে না, আপনার হয়তো হবে। সেটাই তো সবাই চিন্তা করে, কিন্তু তার মানে এই যে আমি চিন্তা করে গেলাম আমি অবৈধ ইনকাম করব এবং আমার সিস্টেম আমাকে সেটা মেনে নেবে, আমার সাথীরা সেটা মেনে নেবে?
এখন আমাদের দেশে হচ্ছে না আমাদের দেশে আসলে এটা একটা কালচার হয়ে গেছে, কেননা আমাদের দেশের ফুটবলটা একটা সময় আবাহনী, মোহামেডান, ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা বা আপনি মানে প্রিমিয়ার ডিভিশন ক্লাব বাদই দেন, ফার্স্ট ডিভিশনের সিটি ক্লাব, ধানমন্ডি বয়েজ ক্লাব, এদের খেলা দেখতে কি পরিমাণ দর্শক হতো, হ্যাঁ এদের খেলা দেখার জন্য কি পরিমাণ। এখন কোথায় এই ক্লাবগুলো কোথায়? আপনি জানেন বাংলাদেশের এখন অনেক ক্লাব বন্ধ হয়ে গেছে পৃষ্ঠপোষকতার অভাবে, অনেক ক্লাব চালাতে পারছে না। এখন সর্বমোট একটা আমাদের সময় হায়েস্ট কন্ট্যাক্ট হতো, যেমন ধরুন তখনকার সময় সুজন ভাই পেয়েছে, আমিনুল ভাই পেয়েছে 15 লাখ, 16 লাখ, 17 লাখ টাকা। তখনকার 17 লাখ হয়তো এখনকার সময়ে 80-90 লাখ টাকার সমান। কিন্তু তখন টাকার মূল্যায়ন করা হতো কিন্তু প্লেয়ারকে বাছাই করে, প্লেয়ারের কোয়ালিটি বাছাই করে। তখন মানে ক্লাব কর্মকর্তারা মানে হিমশিম খেয়ে যেত কাকে নিব, এত প্লেয়ার ছিল। এখন কই ভাই প্লেয়ারগুলা? এখন এই যে আমাদের দেশে আপনি ধরেন দেশের মানে স্টুডেন্ট বলেন বা আমাদের ইয়ং জেনারেশন বলেন, যারা খারাপ রাস্তার দিকে যাচ্ছে, আমরা সারাক্ষণ সময় পেলে মোবাইল নিয়ে বসে থাকি। মোবাইলে অনেক কিন্তু পাবজি খেলে বা ফুটবল গেমস খেলে, অনেক খেলে। মাঠে কয়জন যায়? আর মাঠে যে যাবে, মাঠ কই? এবং তাও থ্যাঙ্কস যে সিটি কর্পোরেশন অনেকগুলো মাঠ উদ্ধার করেছে, 18টা মতো। হ্যাঁ, কিন্তু আপনি কি ওই মাঠগুলোয় গিয়ে দেখেছেন? আমি শ্যামলীটাই গেছি। আপনি আশেপাশে একটা মাঠ গেলে দেখবেন, আমার খুব খারাপ লাগে, আমার বাসার সামনে মাঠে খেলে বড় হয়েছি, আর এখন না মাঠে গেলে 5টা টিম এক মাঠে খেলতেছে, একসাথে 2 বল বাড়ি খাচ্ছে, তাও তারা খেলতেছে, তাদের আগ্রহ আছে, তারা ফুটবলই খেলতেছে এবং এক সাইডে ক্রিকেটও চলতেছে। এর মধ্যেই এই স্বল্প জায়গার ভিতরেই আমার খুব ভালো বলতেন, আমি শ্যামলী মাঠে যাই, 5টা টিম খেলে, হ্যাঁ, কোনটা যে কার বল বুঝে ওঠা দায় হয়ে যায়। এই জায়গাগুলো আমাদের আসলে চিন্তা করা দরকার। আমাদের সরকার প্রধান বলেন, আমাদের নীতি নির্ধারক যারা আছেন, তারা চিন্তা করে না তা কিন্তু না, কিন্তু কাকে দিয়ে এক্সিকিউট করাবে, দ্যাটস দ্য পয়েন্ট। লিডার লাগে তো, সব জায়গাতে লিডার একজন দ্যাটস লাগে, দ্য পয়েন্ট। এবং ওই লিডারকে নির্লোভী হইতে হয়। ভাই এই ক্ষেত্রে আমি বলবো আপনার নিজস্ব বিবেক। আপনি যদি আমি দেখেছি, আমাকে যেমন সামির সাকির আমাকে উনি কিন্তু আমার সবসময় রবিন ভাই বলতো, আই ডোন্ট নো ওয়াই। আমার বেশ কিছু ফরেন কোচ, আমার দেশি কোচ, ইনাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, সত্যি কথা। ভাই এই জায়গাটা আমাকে বলেন, আপনি কোন কোন জায়গায় খেলেছেন এবং দেশে বিদেশে? আমি অ্যাকচুয়ালি বাংলাদেশের অলমোস্ট ওই যে আমাদের সময় বলা হতো খ্যাপ, তো আমি অনেক জায়গায় খেলেছি, সারা বাংলাদেশ খেলেছি, নো ডাউট। আমি খ্যাপের কারণেই ম্যাক্সিমাম সময় দেখা যায় আমি ইঞ্জুরি হয়েছি খ্যাপের কারণে। ইভেন আমি লাস্ট আমার একটা ইঞ্জুরি হয়েছিল, সিলেট জেলা ক্রিকেট সংস্থার খেলা খেলতে গিয়েছিলাম আসাম, তো ওখানে আমরা সিলেট আমরা রানার্স আপ হয়েছিলাম, না সরি সেকেন্ড সেমিফাইনাল খেলা হেরে গিয়েছিলাম কলকাতা মোহনবাগানের সাথে। মোহনবাগান তো বিখ্যাত টিম, রাইট। আমরা 80 মিনিট পর্যন্ত ওদেরকে ট্যাকেল দিয়ে রাখছিলাম। লাস্ট মোমেন্টে আমি লাস্ট ডিফেন্ডার, একটা বল হেড দিতে উঠে আমি নাগালে পাইনি, আমার পা ক্রস পড়েছিল, লিগামেন্ট ছিঁড়ে গেছিল, এবং আমি চেঞ্জ হওয়ার পরপরই গোল খেয়ে গেছিলাম ওই বলটাই। ওই 1-0 গোলেই সিলেট জেলা ক্রীড়া সংস্থা হেরেছিল, এবং ওই বছরই কিন্তু ওই যে হাই কমিশনারকে বোমার আঘাত করলো, ওই বছরই। দেশের বাইরে আর কোথায় খেলতে গেছে? আমি নর্মালি ইন্ডিয়ার ভিতরে বেশি খেলেছি। ওকে, জামশেদপুর খেলেছি, আসাম খেলেছি, শিলং খেলেছি। শিলংয়ে একটা মার্বলাস টুর্নামেন্ট খেলেছি, আমার লাইফে হিস্ট্রি। 18 দিন ছিলাম তখন, বার্ড ফ্লু। আমি আবার মাছ খাই না ভাই, ওখানে মানুষ শুকর খায় আর মুরগি, এছাড়া অন্য আর ফিশ প্রচুর, কারণ আমি খাই না মাছ। এর মধ্যে হয়েছে বার্ড ফ্লু, মুরগি খাওয়া বন্ধ। আমাকে বাংলাদেশ থেকে খাবার দিয়ে আসছে, সিরিয়াসলি। আমি খুব এনজয় করছি এই টুর্নামেন্টটা অ্যাকচুয়ালি, এবং আমার এখনো মনে আছে জৈন্তাপুরী, সিলেটের জৈন্তাপুরীতে আমাকে ওখানের মানুষ আমার খুব পছন্দ করে। ওকে, ওখানে এক টুর্নামেন্ট আমি অলমোস্ট আমার লাইফের সবচেয়ে হাইয়েস্ট বিগেস্ট টুর্নামেন্ট, 40টা টিমের টুর্নামেন্ট খেলেছিলাম। যশোর শামসুলহুদা গোল্ড কাপ খেলেছি, যশোর লিগ খেলেছি। লাস্ট টাইম আমি আমার একটা মজার ঘটনা হচ্ছে, শেখ রাসেল ক্লাবে পকেটে টাকা পয়সা নাই, আমার এক সিনিয়র ভাই ছিল নয়ন ভাইকে বললাম, নয়ন ভাই পকেটে টাকা পয়সা নাই, একটা খ্যাপটপ দেন না। তো নয়ন ভাই আমাকে বললো, আচ্ছা শোন, খুলনা একটা খেলা আসছে, টিমের নাম হচ্ছে মহেশ্বর পাশা, ওই যে ওরা ন্যাশনাল টিম নিয়ে গিয়েও রেলিগেশন খাইছে, তো এবার ওরা ছোট একটা টিমকে একসাথে রেখে দীর্ঘদিন প্র্যাকটিস করছে। এবার ওরা ফার্স্ট রাউন্ডটা খুব সুন্দর খেলে উঠেছেন, সেকেন্ড রাউন্ডটা পার করতে হবে, তো ওরা তো স্ট্রাইকার চাচ্ছে, তুই তো খেলিস ডিফেন্স। আমি ভাই আমি খেলে আসবো, আর আমার পাঠান, পকেটে টাকা নাই, সবচেয়ে বড় কথা এটা। তো সামাও আমাকে পাঠাইছে ওখানে নয়ন ভাই, তো গেলাম, যাওয়ার পরে ওরা আমাকে যথেষ্ট খ্যাপে খেলা বুঝে নিত, আর্থিকতা করে।
আমি ওই টুর্নামেন্টে সেকেন্ড রাউন্ডে 5 ম্যাচে 6 গোল মেরেছিলাম। ডিফেন্ডার না, আমি স্ট্রাইকার খেলেছি ওখানে। মানে আপনি ডিফেন্ডার? হ্যাঁ, স্ট্রাইকার খেলে এমন হয়েছে যে আমি তো ডিফেন্ডার, একটু জাম্পিং অ্যাবিলিটি আমার ভালো ছিল। ক্রস করেছে, আমি জাম্প করে উঠছি, গোলকিপার আমার পিছনে, আমার মাথায় লাগেও নাই, গোলকিপার আমি ধাক্কা খেয়ে পড়ে গেছি, বল ঢুকে গেছে, না হয়েছে আমার এরকম আর কি। তো এরকম সারা বাংলাদেশই আলহামদুলিল্লাহ আমি খেলেছি, এবং আমি আমার ফুটবলার ভাইদের কম বেশি সবার সাথে আমার খুব ভালো তবে ফুটবলে অনেক টাকা শুনি যে ফুটবলার প্রচুর টাকা পায়। অবশ্যই এখন অনেক টাকা পায়, 50-60 লাখ টাকা নাকি 90 লাখ টাকা পর্যন্ত আমি শুনেছি কন্ট্রাক্ট হয়। কতদিন? 1 বছরের জন্য? 1 বছরের জন্য, 1 বছরের জন্য 90 লাখ হইলে তো প্রফেশন হিসেবে খুবই ভালো, খুবই ভালো প্রফেশন, ডেফিনেটলি। বাট ভাই, আপনি প্রফেশন হিসাব করতেছেন, আমাদের দেশের ফুটবল কোথায়? কোথায় ন্যাশনাল টিম? কোথায় তাদের জয়? কেন হচ্ছে না? প্রতিবন্ধকতা কোথায়? সবচেয়ে বড় কথা ভাই, আপনি যখন একটা জায়গায়, এই যে ক্রিকেট আইসি এশিয়ান কাপ খেলে আসলো, ওয়ার্ল্ড কাপ খেলে আসলো, জবাবদিহিতে আছে, কিন্তু ছেড়ে দিচ্ছে না কেউ, কিন্তু ছেড়ে দিচ্ছে না। সাংবাদিক বলেন, প্রতিষ্ঠান বলেন, খামচি দিয়ে কেন ফুটবলকে ধরছে না? ওয়াই? প্রতিবন্ধকতা কোথায়? আমি যতটুকু শুনেছি, আমি জানি না কথাটা সত্য কি মিথ্যা, আমাদের ফুটবল ফেডারেশনের উপর সাংবাদিকদের যেমন একটা রাগ গোসা আছে, একটা অভিমান আছে। ফুটবল ফেডারেশন বলেন, তাদেরও সাংবাদিকদের উপর একটা ইয়ে আছে, কিন্তু কারো যাতায়াত, সমালোচনা যদি নিতে না পারে, সে তো নেতা হওয়ার যোগ্যই না। এখন কোশ্চেনটা হচ্ছে ভাই, কোশ্চেন কাকে করবেন আর কেন করছেন না? কেন আমাদের ফুটবল? আমি ফুটবল ভালোবাসি, আমি বাংলাদেশের ফুটবলে উন্নয়ন চাই, এবং এই কারণে আমি আপনাকে দেখুন লোভ সামলে দেবেন, আমি রিকোয়েস্ট করছি ভাই প্লিজ আমার কিছু। আমি আপনাকে একটা মজার, একটা লাইফ টাইম আছে এর কথা বলি। ফুটবলটাকে আপনি লাইফের সাথে মিলাতে পারবেন, একটা মানুষের জীবনের সাথে ফুটবলটাকে, গেমটাকে মিলাতে পারবেন। আমি কিন্তু ওভাবে চিন্তা করি। কিভাবে? মানুষের লাইফের একটা শর্ট টাইম আছে, জন্ম মৃত্যু নির্দেশনা দেওয়া আছে, একদম 90 মিনিট। ফুটবলের কিন্তু একটা টাইম শিডিউল সেট করা। মানুষের লাইফে কেউ জয় করে, কেউ পরাজয় হয়, ফুটবলটা কিন্তু সেম, কেউ জয় করে, কেউ পরাজয় হয়। মানুষের লাইফে ইনজুরি হয়, অসুস্থ হয়, অ্যাক্সিডেন্ট হয়, ফুটবলেও ইনজুরি হয়। লাইফ আর ফুটবল আলাদা কিছু না, কিন্তু সেম। সো আমরা ফুটবলটাকে আসলে, আমি পার্সোনালি ফুটবল, আমি তো এখনও বয়স হয়ে গেছে, এখন আমি সার্ভিস করছি, এখনও আমি দেখা যায় কোথাও ফুটবল খেলা হইলে না পাই, সত্যি কথা, খেলা টিভিতে দেখি পা কাঁপতে থাকে। আমার ওয়াইফ আমাকে বলে, কি খাট নাড়াচ্ছ কেন, পা কাঁপাতে কেন? মানে মাঠে বল দেখতেছি, মানে পায়ে লাথি মারবো না, এটা হয় না। মানে ফুটবল আমার রক্তে মিশে গেছে। বাট অনেক জিদ, অনেক ভালোবাসা এই ফুটবলটার প্রতি, ফুটবলের প্রতি অনেক আকাঙ্ক্ষা, কিন্তু কেন পারতেছি না? আমি একা কথা বলে তো লাভ নেই, সবাইকে কথা বলতে হবে, সবাইকে আসতে হবে, সবাইকে ওটা নিতে হবে। আপনি যখন নিতে পারবেন, দেন ভাই জবাবদিহিতার জায়গা তৈরি করতে পারবেন। এই ফুটবল, আমি বললাম আপনাকে, আজকে যে পজিশন, এই পজিশনে থাকবে না জবাবদিহিতা থাকলে। জাস্ট আপনি একটা গন্ডি তৈরি করে দেন যে তুমি কি করেছো, তোমার দায়িত্ব কি, অতটুকু হয়েছে, না হলে সাসপেন্ড। তোমার জায়গায় অন্য যোগ্য লোক আছে। সঠিক, যোগ্য লোকের কিন্তু অভাব নাই আমার দেশে। আমরা একটা সিস্টেমে চলে আসছি কি, ওই যোগ্য লোক ওখানে যাওয়ার পরে না ওই সেম স্রোতে চলে যায়, বাধ্য হয়ে যায়, আপনি সরাতে পারবেন না তাকে, এখান থেকে বের হয়ে আসতে হবে। আমরা ফুটবল দিয়ে দেশকে, ক্রিকেট দিয়ে যেভাবে এই সামান্য কটা দেশের মধ্যে পরিচিতি ঘটাতে পারছি, ফুটবল দিয়ে সারা ওয়ার্ল্ডকে ঘটাতে পারবো যদি আমরা ব্যবসা বাণিজ্য, অর্থনীতি সব দিক থেকে উন্নয়ন, আমরা যদি একবার নিজেকে সচেতন করতে পারি। সঠিক সঠিক। আজকে ছেলে মেয়েরা সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে। ভাই আমাদের সময় একটা নর্মালি চিন্তা করে, আমাদের যে খেলাধুলার এই গ্রোথটা যখন ভালো ছিল, তখন কিন্তু মানুষের হায়াত, মত, সুস্থতা ভালো ছিল, এবং এখন দেখেন অপরাধ ছিল না। হ্যাঁ, আর এখন দেখেন 35 ইয়ার্স, একটা গবেষণা আসছে, 23 বছরের ছেলে মেয়েরাও স্ট্রোক করতে, এবং সবচেয়ে বেশি করতেছে। কেন? আমি করোনার ঠিক 1 বছর আগে আমি একটা আইটি ফার্মে ছিলাম, তো 10 বছরে আইটি ফার্মটা জব করেছি আইটি ইঞ্জিনিয়ার হিসাবে। সামহাউ আপনি ফুটবল ইঞ্জিনিয়ার, আইটি ইঞ্জিনিয়ার হইলেন কেন? আমার ক্যারিয়ার আসলে অনেক চেঞ্জ। তো আমাকে একজন নৌবাহিনী প্রধান, তার একটা ক্লাব ছিল ঢাকা সিটি এফসি, ওটা নৌবাহিনীর ক্লাব ছিল। তো ওনার সাথে আমি একটা প্রজেক্ট করতে গিয়ে পরিচয় হয়েছে, এবং উনি আমার সাথে প্রায় 3 মাস একটা প্রজেক্ট করেছে।
উনি আমাকে খুব পছন্দ করেছে, আমার বিহেভিয়ার, কথাবার্তা, অনেস্টি সব কিছু দেখে। তো উনি একদিন আমাকে বললো, রবিন তুমি সব বাদ দাও, এই চাকরি বাকরি করে কী হবে, তুমি আমার একটা ক্লাব আছে, ক্লাবটাকে তুমি ধরো, এটাকে তুমি বেটার কোথাও নিতে পারবে না, দেখো আমার খুব ইচ্ছা আছে, আমরা একদিন ওয়ার্ল্ড কাপ খেলবো, আমরা একটা প্রতিষ্ঠান করবো, ছোটো ছোটো বাচ্চাদের দিয়ে তৈরি করবো, এরকম একটা মেন্টালিটি উনার। উনি আমাকে খুব রিকোয়েস্ট করলো। তো উনি যখনই আমার প্রপোজটা দিল না, আমি সাথে সাথে মানে গ্রহণ করিনি, কিন্তু ভিতরে আমার এত উচ্ছ্বাস তৈরি হয়েছে যে আমি আবার ফুটবলে আসতেছি। বিলিভ মি, আমার ওই মোমেন্টটা আমি বোঝাতে পারবো না কাউকে, যে আমি আবার ফুটবলে আসতেছি। তা আমি যে কোম্পানিটাতে ছিলাম, ওই কোম্পানিটা আমাকে আসলে ছাড়তে চাইনি, ডেফিনেটলি ওই কোম্পানি আমাকে ছাড়তে চাইনি। 10 বছর আমি কাজ করেছি, কিন্তু আমি যখন বসকে বললাম যে বস আমি আবার ফুটবলে যেতে যাচ্ছি, উনি আমার না করেনি। তো উনি দেখেছে যে আমার ভিতর ফুটবলের প্রতি একটা একটা ভালোবাসা সবসময় ছিল, খেলাধুলার প্রতি। তো উনি আমাকে অন্য কোনো প্রতিষ্ঠান হলে হয়তো ছাড়তো না, উনি আমাকে ফুটবল ক্লাব বলেই উনি আমাকে ছেড়েছেন। ওই ক্লাবটাকে আমি 17-18 মাসের মতো পেয়েছি হাতে, এরপরে আর পাইনি, বিকজ তখন করোনা চলে আসে। আর নর্মালি ফুটবলের যে সিচুয়েশন, করোনা থাকলেন ক্লাব নিশ্চয়ই বসে বসে টাকা দিবে না। আমি প্রথম তখন চ্যাম্পিয়ন্স লিগের টিম, এটা মানে সবচেয়ে প্রিমিয়ার ডিভিশনের পরের ডিভিশনে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ টিমে আমরাই প্রথম ক্লাবের প্লেয়ার সিলেকশন করেছিলাম ট্রায়াল বেসিস। আমি পাক্কা 1 মাস প্রায় 250 প্লেয়ার্স ট্রায়াল নিয়ে ওখান থেকে 40 জনের একটা টিম করেছিলাম, এবং বিলিভ মি ওই টিমটা যদি শেষ পর্যন্ত পার্টিসিপেট করতো, চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হতো। আর মজার বিষয় হচ্ছে আমার টিমের কোচ ছিল কিন্তু একজন মেয়ে, বাংলাদেশের প্রথম মেয়ে কোচ, সে মেরিনা, হ্যাঁ সে নৌবাহিনীর কোচ ছিল, এবং পাশাপাশি আমি তার সাথে সহযোগিতা করতাম। ক্লাবটা পরে অবশ্য আমি ছেড়ে দেওয়ার পরে ক্লাবটা পার্টিসিপেট করেছে শুনেছি। করোনার পরে আমি আসলে তখন আর করোনার ওয়েভের পরে ক্লাব যখন বন্ধ হয়ে যায় তখন আমি জবলেস, তো আমি তখন আর দেশে স্টে করিনি, আমি 2 বছর দেশের বাইরে চলে গিয়েছিলাম। তো পরে শুনেছি ওরা পার্টিসিপেট করেছে, বাট রেজাল্ট অ্যাজ ইউজুয়াল খুবই একটা ভালো না। ওই টিমের এখন আমি দেখছি বেশ কয়েকজন প্লেয়ার মোহামেডানে খেলছে। আচ্ছা, ওই টিমের বেশ কয়েকজন প্লেয়ার মোহামেডানে আছে, বেশ কয়েকজন প্লেয়ার আবাহনী ট্রায়াল বেসিসে আছে। তো আমার দেখে খুব ভালো লাগে যে এই যে প্লেয়ারগুলো আমি সিলেকশন করেছিলাম এরা এখন ভালো ভালো জায়গায় খেলছে। বাট আমি খুব আফসোস করি এই ফুটবলটা কেন আজকে এই জায়গায় পড়ে আছে, কেন আজকে আমরা অনেক আগে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে পারতাম, অনেক আগে আমরা সাব চ্যাম্পিয়ন টিম, কেন আমরা এশিয়ান কাপ চ্যাম্পিয়ন হতে পারি না? প্রতিবন্ধকতা, ওদের সাথে কি আমাদের ডিস্টেন্স খুব বেশি, ওরা খুব বেশি স্ট্রেংথই, খুব বেশি টেকনিশিয়ান, আমাদের দেশে কি ফরেন কোচের আসে না? বাট কোশ্চেন হচ্ছে ফরেন কোচ আসার পরে কেন বেশি দিন টিকে না? এই কোশ্চেনটা আপনি কাকে করবেন? আর ফুটবল তো পুরোটাই কোচ নির্ভর। ডেফিনেটলি একটা কোচ যেই ডিসিশন, আমি অকপটে বলবো আপনাকে, অকপটে জর্জ কোটান সন্ধ্যার পরে আমাদের সকালবেলা হিউজ প্র্যাকটিস করেছে, আমাদের শরীর অবস্থা খুব খারাপ, বিকালবেলা নাস্তার টেবিলে সে সাধারণত আসে না, সেদিন আসছে, এসে দেখে আমাদের নাস্তা দেওয়া হয়েছে একটা সিদ্ধ ডিম, 1 বাটি নুডলস আর 1 বাটি স্যুপ। জর্জ কোটান টেবিলে এসে বলতেছে, নাস্তা দেখে বলতেছে দিস ইজ ইয়োর ফুড। সে পুরো খাবারটাকে নুডলসের প্লেটে ছুঁড়ে মারছে ম্যানেজারের দিকে, যে আমার প্লেয়াররা সারাদিন এত কষ্ট করে এসে সন্ধ্যার পরে এই খাবার নাস্তা খাবে, হাইজেনিক আমার হেলদি ফুড কোথায়, ফ্রুটস কোথায়? এবং সে খুব চিল্লাচিল্লি করছে, এবং তারপরে দিন খাবারের রুলস চেঞ্জ হয়ে গেছে, নেটওয়ার্ক চেঞ্জ হয়ে গেছে। এই যে একটা কোচের মনোভাব, কোচ যে প্র্যাকটিস করাচ্ছে এবং প্লেয়ার তৈরি করার যেই স্ট্রেংথ দেওয়ার যেই পরিকল্পনাটা দিচ্ছে, কোচ কিন্তু দিচ্ছে, ইমপ্লিমেন্ট হচ্ছে কি হচ্ছে না এটা তদারকি কারা করবে? ম্যানেজমেন্ট। একটা ফুটবলার ভালো খেলছে, প্রফেশনাল খেলছে, খেলার পরেও একটা ফুটবলার কেন আমরা আমাদের দেশভক্তি তৈরি হচ্ছে না? কেন আমাদের দেশের ফুটবলাররা ইন্ডিয়ার মতো দেশ, নেপালের মতো দেশের কাছে গিয়ে হেরে যাচ্ছে কেন ভাই? যেই নেপাল মালদ্বীপকে 5 গোল দিয়ে আসছে একসময় বাংলাদেশ, এখন কোথায়? পারছি না তা কিন্তু না। কিছু কিছু টুর্নামেন্টে দেখবেন হঠাৎ করে বাংলাদেশ এখন কিন্তু অনেকটা ডেভেলপড হয়েছে, অনেকটা। আমি আপনার মতো আমিও ধন্যবাদ দেবো বসুন্ধরা কিংসকে, তারা ম্যাক্সিমাম প্লেয়ার তারা ভালো ডেভেলপ করছে। কেন বসুন্ধরা পারতেছে, আবাহনী পারতেছে না? কেন বসুন্ধরা পারতেছে, মোহামেডান পারতেছে না? ওয়াই? মোহামেডান কি ক্লাব ছিল না? ওইখানে তানভীরের মতো একটা নেতা আসছে, সহজ বাংলা হতে পারে, কিন্তু আবাহনীতেও আছে ভাই, মোহামেডানও আছে, ব্রাদার্স আছে, মুক্তিযোদ্ধার মতো ক্লাব হারাই গেছে, ব্রাদার্স ইউনিয়নের মতো ক্লাব হারাই গেছে। কোথায় তারা? ওয়ান্ডারার্স ক্লাব একসময়, সেই সময় নাম করা ক্লাব কোথায়? এই আপনি ইয়েদের কথাই বলেন, এখন যারা নীতি নির্ধারক তারা তো এইসব ক্লাবে খেলেই উঠে আসছে না? হারাই গেছে এখন। কেন ভাই? এগুলাকে তৈরি করেন, দেশে
গোড়ায় গোড়ায় এক বিকেএসপির প্লেয়ার দিয়ে একসময় ফুটবলার ন্যাশনাল টিমের প্লেয়ার তৈরি হতো, 8জন 10জন বিকেএসপির প্লেয়ার থাকতো। ঠিক এক বিকেএসপিরই কেন দায়বদ্ধ থাকবে প্লেয়ার তৈরি করার? কেন বিকেএসপির থাকবে? বিকেএসপি ছাড়া কি আর কোনো প্রতিষ্ঠান আগে আসতে পারে না? আর কোনো প্রতিষ্ঠান তৈরি হতে পারে না? ভাই এখানে কিন্তু 2টা পার্ট আছে। আপনি প্লেয়ার তৈরি করবেন, সেই পারফেক্ট কিন্তু আপনি বেনিফিটও করবেন। কমার্শিয়াল চিন্তা করেন, আপনাকে পৃষ্ঠপোষক করার জন্য মানুষ দাঁড়ায় থাকবে তখন। কিন্তু আপনি এখন কি করছেন? আপনি এখন নিচ্ছেন, দিচ্ছেন না। থ্যাংক ইউ ভাই, রোহন ভাই, খুশি হলো আপনার সাথে কথা বলে। অনেক ধন্যবাদ। আমাদের অনেক ক্ষেত ছিল ভাই বললে শেষ হবে না, আসলে অনেক কথা আসবে এগুলা। বাট থ্যাংক ইউ, আল্লাহ ভালো করুন, আমাদের দেশের ফুটবলে এগিয়ে যাক, আমিও দোয়া করি সেটা।